এই ব্যারেজটা তৈরি করার জন্য আমরা মুষ্টি চাল রাখবো সেভিংস হিসাবে, এবং সেইটা দিয়েই আমরা প্রজেক্টের অনেকটা ফাইন্যান্স করব। এই ধরনের প্যাট্রিয়টিক দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা আমাদের থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা বর্বর দেশের পাশে আছি যেই কারণে আমরা এখানে আমাদের ন্যায্য হিস্সা পাচ্ছি না। সেই হেতুই আমাদেরকে এই ব্যারেজ করতে হচ্ছে। মিশরকে কিন্তু আপার রাইপেরিয়ানরা ঠেকাতে পারে নাই। কেন পারে নাই? বিকজ অফ দি মিলিটারি ফোর্স অফ ইজিপ্ট। আমরা লোয়ার রাইপেরিয়ান বলে হাত করজোড় করে রাখবো, এইটা নয়। তো আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। পানি যদি ধরে রাখা যায় তাহলে আমার মনে হয় আমরা অনেক বেনিফিট পেতে পারি। অধ্যাপক নজরুল ইসলাম নামে এক ব্যক্তি, এবং তার লেখা আমি পড়েছি, তার আপত্তি হচ্ছে যে এইখানে সব চর পড়ে যাবে, সোয়ালিং হবে, এইসব হয়ে টয়ে শেষ পর্যন্ত প্রজেক্টের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। তা আমরা যখন ভারতের সঙ্গে কূটনীতি করি তখন খালি পানির ভাগ চাইবো কেন? আমাদের যে লস্ট আউটপুট, যেটার থেকে আমরা বঞ্চিত হয়েছি পানি না হওয়ার ফলে, আমাদের যে ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের, আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের প্রকৃতির, সেটা কেন আমরা চাইব না? এবং শুধু তাই না, আপনার আজকাল পানির ভাগাভাগিতে এই আপার রাইপেরিয়ান লোয়ার রাইপেরিয়ানের মধ্যে এই ওয়াটার কোয়ালিটি একটা বড় প্রশ্ন, এবং সেই ওয়াটার কোয়ালিটি কিন্তু খুব মানে বড়ভাবে উঠে এসছে যে কোনো ক্রমেই পানির ক্যারেক্টার অর্থাৎ পানির কোয়ালিটি নষ্ট করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত করা যাবে না। তো সেটাও কিন্তু আমাদের আলাপ আলোচনার মধ্যে থাকার দরকার। আপনার নীল নদের কথা আমরা জানি, ভিক্টোরিয়া হ্রদ থেকে এটার উৎপত্তি আফ্রিকাতে, এবং এইটা শেষ হয়েছে গিয়ে মিশরে এসে। এখন মিশর হচ্ছে একদম সবচেয়ে শেষের লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি। তো বুটরুস গালি বলে একজন মিশরীয় উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো বুটরুস গালি বলছেন যে ইজিপ্টের ন্যাশনাল সিকিউরিটি নির্ভর করে কিন্তু নীল নদের পানির প্রাপ্যতার উপরে, এবং নীল নদের পানি না পেলে মিশরের নেভিগেশনের ক্ষতি হয়, মিশরের কৃষির ক্ষতি হয়, এই দুটো ক্ষতি হয়। মজার ব্যাপার হচ্ছে মিশরকে কিন্তু আপার রাইপেরিয়ানরা ঠেকাতে পারে নাই। কেন পারে নাই? বিকজ অফ দি মিলিটারি ফোর্স অফ ইজিপ্ট। এইটাও একটা ব্যাপার যে আমরা লোয়ার রাইপেরিয়ান বলে সবসময় একেবারে যেটাকে বলে হাত করজোড় করে রাখবো, এইটা নয়। তো আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, সাহস অর্জন করতে হবে। তো এইটা মনে রাখার দরকার। আর দেখুন, এই পৃথিবীতে খুব সফলভাবে পানির ভাগাভাগি হয়েছে। দানিউব রিভার সম্পর্কে জানেন, যেহেতু ইউরোপ একটা সিভিলাইজড মানে এখন কন্টিনেন্ট, সেই জন্য তারা তাদের নিজেদের মধ্যে এইরকম একটা চমৎকার ব্যবস্থা তারা গড়ে তুলতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা বর্বর দেশের পাশে আছি যেই কারণে আমরা এখানে আমাদের ন্যায্য হিস্সা পাচ্ছি না। সেই হেতুই আমাদেরকে এই ব্যারেজ করতে হচ্ছে। ব্যারেজের উদ্দেশ্য হচ্ছে পানি সংরক্ষণ করা, উদ্দেশ্য হচ্ছে যে রিভার সিস্টেমটা আছে আশেপাশে, গ্যাঞ্জেস কপোডাক প্রজেক্ট যেটা আছে, সেখানে আমি ওই দিকে গেছিলাম, তো গিয়ে দেখেছি গ্যাঞ্জেস কপোডাক প্রজেক্টের সব খাল শুকনো, কিন্তু চমৎকার খাল, সেই আইয়ুব খানের আমলে ওটা তৈরি করা হয়েছিল। তো এই পানি যদি ধরে রাখা যায়, অর্থাৎ আপনার বর্ষাকালে যে পানিটা আসে সেটা ধরে রেখে যদি সেটাকে শুষ্ক মৌসুমের জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেনিফিট পেতে পারি। সেখানে আমাদের কৃষির উৎপাদন বাড়বে, সেখানে আমাদের মাছের চাষ বাড়বে, সেখানে আমাদের আরও অন্যান্য শাকসবজি ফল ফলাদির উৎপাদন বাড়বে, যাতায়াত যোগাযোগ, সামাজিক যোগাযোগ এগুলোও বাড়বে, এবং মানুষের মধ্যে কিছুটা সমৃদ্ধি আসবে। এগুলোর মূল্যও কিন্তু কম না, এর ফলে সোশ্যাল ক্যাপিটালও কিছু তৈরি হবে। এই সব মিলিয়ে আমরা কিছু বেনিফিট পেতে পারি। এখন কথা হচ্ছে যে অঙ্কের হিসাবে সেই ইন্টারনাল রেট অফ রিটার্নই করেন
অথবা টাকার যে অপরচুনিটি কস্ট হিসাব করে তার রেট অফ ইন্টারেস্ট হিসাব করে কত বছরে এই ইনভেস্টমেন্টটা আবার মানে যেটাকে রিকভার করা যাবে, রিটার্ন পাওয়ার ব্যাপারে যেসব বাধা সৃষ্টি হতে পারে, এবং বাধাটা আসবে কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য, বাধাটা আসবে আমাদের অব্যবস্থাপনার জন্য, বাধাটা আসবে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য। এইগুলোকে অবশ্যই গার্ড করতে হবে, যে কারণে আমরা এর মানে যেটাকে বলা হয় অপটিমাল বেনিফিট আমরা পেতে পারি, সেই কাজটা আমরা করব। যে এই প্রজেক্ট মানে যখন ঘোষণা করা হয় তার পরপরই পত্রপত্রিকায় এটা সম্পর্কে একটা নেতিবাচক আলোচনা শুরু হয়েছে, এবং এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম নামে এক ব্যক্তি, এবং তার লেখা আমি পড়েছি। তার আপত্তি হচ্ছে যে এইখানে সব চর পড়ে যাবে, সোয়ালিং হবে, এইসব হয়ে টয়ে শেষ পর্যন্ত প্রজেক্টের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। তবে প্রযুক্তিগতভাবে এই ক্ষতিকর দিকগুলো থেকে দূরে থাকার জন্য যে ব্যবস্থাপনা রয়েছে প্রযুক্তির মধ্যেই রয়েছে, সেইটা যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয়, এমন যেন না হয় যে প্রজেক্ট করার পর ওর মানে এই কাজটা তো করা উচিত ছিল কিন্তু ভুলে গেছি আমরা, করতে পারি নাই, এই কথা যেন আমরা না বলি, সেই দিকে লক্ষ্য রাখা দরকার আমার মনে হয়। আর আরেকটা প্রশ্ন উঠেছে যে আমাদের নিজের টাকায় করব না বিদেশিদের টাকায় করব। এখন বিদেশিরা যে এই ধরনের প্রজেক্টে সবসময় উৎসাহী হবে এটা মনে করার কোনো কারণ নাই। এটা আমাদের বাঁচার প্রয়োজনে, আমাদের টিকে থাকার প্রয়োজনে এটা দরকার। এবং এর জন্য চীনের একটা মজার কথা বলে, যখন চীনের লোকসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক ছিল এবং চাইনিজরা যখন বিদেশিদেরকে সাহায্য দিত তখন বলতো খাদ্য সাহায্য, বলছে ঠিক আছে আমরা 150 কোটি লোক আছি, 120 কোটি লোক আছে, আমরা প্রত্যেকে এক মুঠ করে চাল কম খাবো, এবং সেটা যদি কোনো একটা দেশকে দিয়ে দেই তাহলে তাদের জন্য 6 মাস 1 মাসের খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো ঠিক একইভাবে এই ধরনের ন্যাশনাল স্পিরিট যদি আমরা তৈরি করতে পারি, যে এই ব্যারেজটা তৈরি করার জন্য আমরা মুষ্টি চাল রাখবো সেভিংস হিসাবে, এবং সেইটা দিয়েই আমরা প্রজেক্টের অনেকটা ফাইন্যান্স করব, এই ধরনের প্যাট্রিয়টিক দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা আমাদের থাকতে হবে। এবং আমার মনে হয় পলিটিশিয়ানসরা অনেক কথাই বলে, কিন্তু মানুষকে কিভাবে প্যাট্রিয়ট হতে হয় এবং প্যাট্রিয়টিজমের জন্য কি করতে হয়, কি ত্যাগ স্বীকার করতে হয়, কি কষ্ট স্বীকার করতে হয়, সেটা তারা বলে না। আর এটা কেন করা এই জন্য, সেটা ইকোনমিক্সেরই কথা। আই মেক স্যাক্রিফাইস টুডে টু লিভ বেটার টুমরো, সেই বেটার টুমরোর জন্য আমরা অপেক্ষা করব।